আসসালামু আলাইকুম। রাজধানী এটেল কলেজের অনলাইন ক্লাসে আমার ব্যবসা শিক্ষার সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সাজেদা বেগম, প্রভাষক ফিনান্স ব্যাংকিং ও বিমা। যেমনটি তোমরা জানো, আজকে আমরা তোমাদের ঋণ নিয়ন্ত্রণ মানে কেন্দ্রীয় ব্যাংক অধ্যায়টি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়, সেই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি বা কৌশল সেটা আলোচনা করব। তো চলো শুরু করি। তো যেমনটি তোমরা জানো, লাইভ ক্লাসে আজকে আমি তোমাদেরকে যে ঋণ নিয়ন্ত্রণের যে কৌশলগুলো, যে লাইভ ক্লাসটি আমাদের চলমান ছিল আজকে, সেখানে আমি তোমাদের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো নিয়ে কিছুটা আলোচনা করেছি। তো আজকে আমি তারপরেও ডিটেলস আলোচনা করব। তো চলো শুরু করি। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি যে ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতি বা কৌশলটা কী সেটার আগে সংজ্ঞাটা আমাদের জানতে হবে। তো আমি সংজ্ঞাটা লিখেছি, দেখো সুন্দর করে তোমাদের বোঝার্থে আমি সুন্দর করে দেখাচ্ছি যে দেশের অভ্যন্তরে ঋণের যোগান বা মুদ্রা পরিস্থিতি বা মুদ্রা সরবরাহ পরিস্থিতিটা কাম্যস্তরে বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা বা প্রচেষ্টাকেই কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণ বলে। অর্থাৎ দেশের অভ্যন্তরে, এটা কিন্তু বাইরের বলেনি, দেশের অভ্যন্তরে বলেছে। দ্যাট মিন্স দেশের অভ্যন্তরে ঋণের যোগান, ঋণটা যাতে জনগণের হাতে যে পৌঁছায় ঋণ, সেই ঋণের যোগান এবং বা মুদ্রা সরবরাহ, এই মুদ্রা সরবরাহ বা ঋণের যোগানটা যাতে কাম্যস্তর মানে হচ্ছে এমন একটি স্তর যেখানে অতিরিক্ত ঋণের অ্যাভেলেবিলিটি অফ মানি, দ্যাট মিন্স অতিরিক্ত ঋণের অর্থ জনগণের হাতে যাবেও না, তাদের গ্রাহকদের হাতে যাবে না, আবার কাম্য মানে তার থেকেও কম অর্থ যাবে না। দ্যাট মিন্স অর্থের যোগানটা থাকবে সীমিত আকারে, যার কারণে অর্থনীতি গতিশীল হতে থাকবে। অর্থনীতিতে যাতে কোনো ধরনের ব্যাঘাত সৃষ্টি না হয়, চাপের সৃষ্টি না হয়, যাতে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের মুদ্রামানটা যাতে স্থিতিশীল রাখতে পারে, দ্রব্যমূল্য স্থিতিশীল পর্যায়ে রাখা যায়। তার মানে কেন্দ্রীয় ব্যাংক মুদ্রামান ও দ্রব্যমূল্যকে স্থিতিশীল পর্যায়ে রাখার জন্যই সাধারণত যে অতিরিক্ত অর্থের ঘাটতি বা উদ্ধৃত অর্থ কোনোটাই কিন্তু কাম্য নয়। অতিরিক্ত অর্থ বা উদ্ধৃত অর্থ মানে ঘাটতি অর্থের ঘাটতি বা বেশি অতিরিক্ত অর্থের যোগানও কিন্তু কোনো অর্থনীতিতেই কাম্য নয়। যাতে অর্থনীতিটা সঠিকভাবে বজায় থাকে, অর্থনৈতিক লেনদেন যাতে সঠিকভাবে নিয়ন্ত্রিত হয়, সেই পদ্ধতির মাধ্যমেই সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। আর যদি অতিরিক্ত অর্থ যোগান হয়ে যায়, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের যে মুদ্রার মান, আমাদের দেশের যে দ্রব্যমূল্যের যে পর্যায়, সেটা স্থিতিশীল রাখা সম্ভব না। সেজন্যই কেন্দ্রীয় ব্যাংক, আমি আবারও বলছি, সেজন্যই কেন্দ্রীয় ব্যাংক কী করে, তাদের ঋণের যোগান বা মুদ্রার সরবরাহ যে পরিস্থিতি, সেটাকে কাম্যস্তরে রাখার চেষ্টা করে। আচ্ছা, এর মানে হচ্ছে কেন করে, যে দেশে যাতে মুদ্রার মান এবং দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা যায়। মুদ্রার মান বা দ্রব্যমূল্য, মুদ্রার মান বা দ্রব্যমূল্য স্থিতিশীল বজায় রাখার জন্য ঋণ নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে আমরা এতটুকু আরও ক্লিয়ার হয়ে গেলাম। কাম্যস্তর মানে হচ্ছে এমন একটি স্তর যাতে অতিরিক্ত অর্থের যে ঘাটতি, অতিরিক্ত অর্থের উদ্ধৃত অর্থ যেটাকে বলা হয়, উদ্ধৃত অর্থ বা অতিরিক্ত অর্থের যেটা বলা হয়, বা ঘাটতি অর্থের বাজারের যে ঘাটতি, সেটাও যাতে না ঘটে, যাতে সরবরাহটা, যে অর্থের সরবরাহ, সেটা কাম্যস্তরে থাকে, মানে মিডিয়াম লেভেলে থাকে। সেটার জন্যই সাধারণত ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে? এই পদ্ধতিগুলোর মাধ্যমে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ পদ্ধতি বা ঋণ নিয়ন্ত্রণের যে পদ্ধতি বা কৌশল, সেটা কয়েকটি পদ্ধতিতে আমরা বিভক্ত করে থাকি। সাধারণত দুটি ভাগে আমরা বা দুটি পদ্ধতির আওতায় কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিটা কি করে থাকে। একটা হচ্ছে পরিমাণগত পদ্ধতি, আরেকটি হচ্ছে গুণগত পদ্ধতি। তো পরিমাণগত পদ্ধতির মধ্যে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক তিনটি পদ্ধতিতেই কেন্দ্রীয় ব্যাংক ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। সেই পরিমাণগত পদ্ধতির প্রথমটি হচ্ছে ব্যাংক হার নীতি। তার মানে ব্যাংক হার নীতি
ব্যাংক রেট পলিসি। এই ব্যাংক হার পলিসি বা ইন্টারেস্ট রেট যেটাকে বলা হয়, সেই ব্যাংক হার পলিসির মাধ্যমে বা ব্যাংক হার নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। কিভাবে সেটা আমরা ডিটেলসে জানব। তারপরের যে পরিমাণগত পদ্ধতি সেটা হচ্ছে জমাহার পরিবর্তন নীতি। জমাহার পরিবর্তন নীতি হচ্ছে রিজার্ভ রেট ভ্যারিয়েশন পলিসি। রিজার্ভ রেট মানে হচ্ছে জমাহার পরিবর্তন নীতি। জমার জন্য যে হারটা দেওয়া হয় সেই জমাহার পরিবর্তন নীতির মাধ্যমে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে খোলা বাজার নীতি। এটাকে বলা হয় ওপেন মার্কেট অপারেশন বা ওপেন মার্কেট পলিসি। সো এই পলিসির মাধ্যমেও কেন্দ্রীয় ব্যাংক তাদের ঋণটাকে কী করে থাকে, কন্ট্রোল করে থাকে বা নিয়ন্ত্রণ করে থাকে। সাধারণত পরিমাণগত পদ্ধতির আওতায় এই তিনটি পদ্ধতি রয়েছে। তো চলে যাচ্ছে দ্বিতীয় পদ্ধতির ক্ষেত্রে, যে গুণগত পদ্ধতি। গুণগত পদ্ধতির প্রথমটি হচ্ছে ঋণের, এখানে গুণগত পদ্ধতি একটু আমি বলে নিই, এই জন্য আমি লিখি নিই। গুণগত পদ্ধতি আমাদের খালেকুজ্জামান যে বই, সেখানে তোমাদের 6টি পদ্ধতির কথা বলা আছে। তো আমি এখান থেকে 5টি পদ্ধতি দিচ্ছি, একটা পদ্ধতি বাদ দিচ্ছি। কেন? কারণ এই একটা পদ্ধতি আমি তোমাদেরকে পড়াবো ঠিকই, কিন্তু এখানে আমি দেখি বারবার এই টপিকসটা একটা জিনিস দুইবার ঘুরে আসছে, এই জন্য আমি এটা স্কিপ করে যাচ্ছি। তো তোমরা ওখানে এটা বাদ দিয়ে পড়তে পারো অথবা পড়তেও পারো। আচ্ছা, দেখো, ঋণের বরাদ্দকরণ নীতি। প্রথমটি হচ্ছে কি গুণগত পদ্ধতি, প্রথমটি হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি। তারপরেটি হচ্ছে প্রত্যক্ষ, তারপরে হচ্ছে ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। আমার এখানে জায়গা হচ্ছে না, তাই আমি পিটিও দিয়ে ওই পৃষ্ঠায় অপর পৃষ্ঠা লিখছি। ওকে, দেখো, প্রথমটি হচ্ছে ঋণের বরাদ্দকরণ নীতি, সেটা হচ্ছে গুণগত পদ্ধতির একটি। আরেকটি হচ্ছে কি ভোক্তা ঋণ নিয়ন্ত্রণ পদ্ধতি। তারপরেটি যেটি হচ্ছে, আমি এখানে লিখছি গুণগত পদ্ধতির আরেকটি হচ্ছে কি প্রত্যক্ষ শাস্তিমূলক ব্যবস্থা। তারপরেটি যেটি হচ্ছে সেটা হচ্ছে নৈতিক প্ররোচনা। নৈতিক প্ররোচনা। তারপরেটি হচ্ছে প্রচারণা। তাহলে এই যে কয়েকটি পদ্ধতি আমি লিখে দিলাম, এই পদ্ধতিগুলো হচ্ছে গুণগত পদ্ধতির মধ্যে পড়ে, যেগুলো হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের পদ্ধতিগুলোর গুণগত পদ্ধতির কয়েকটি। এখন আমি তোমাদের এগুলো ডিটেলসে আলোচনা করব যে এই পদ্ধতিগুলোর মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক কীভাবে তাদের ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তো প্রথমে আমি ব্যাংক হার নীতি যেটা, সেটা নিয়ে আলোচনা করছি। পরিমাণগত পদ্ধতির ব্যাংক হার নীতি। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তো প্রথমে আমরা পরিমাণগত, বা এটাকে তুমি আরেকটি নাম দিতে পারো, সেটা হচ্ছে সংখ্যাত্মিক পদ্ধতি। পরিমাণগত বা সংখ্যাত্মিক বা সংখ্যাত্মক, যেটাই লিখি না কেন, সংখ্যাত্মক পদ্ধতি। এই পদ্ধতির আওতায় সাধারণত আমরা দেখলাম 3টা পদ্ধতি রয়েছে। তাহলে 1 নম্বর পদ্ধতিটা হচ্ছে কি ব্যাংক হার নীতি। ব্যাংক হার নীতি, ব্যাংক রেট পলিসি। তো
তো ব্যাংক হার নীতিটা কি? ব্যাংক হার নীতিটা হচ্ছে এমন একটি নীতি যে নীতির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সুদের হারটাকে নিয়ন্ত্রণ করে থাকে। সুদের হার, এই যে ব্যাংক হার, সেটাকে বলা হয় সুদের হার। তো সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, সেই নীতিটাকে বলা হয় ব্যাংক হার নীতি। আবার বলছি, যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংক আমি এক হাতে ক্যামেরা ধরছি, আরেক হাতে লিখছি, এজন্য একটু হাতের লেখা বিশ্রী হচ্ছে, সেজন্য দুঃখিত। আচ্ছা, যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে ঋণ গ্রহণ করে সে হারকে, দেখো, যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট থেকে বা নিকট হতে ঋণ গ্রহণ করে সেই হারকেই ব্যাংক হার নীতি বলে। সাধারণত যে সুদ ঋণ গ্রহণ করে থাকে তা না, সিকিউরিটিজও কী করে থাকে, বাট্টা করে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বিল, সেই বিলগুলোও কিন্তু বাট্টা করে থাকে, বিলগুলো ক্রয় করে থাকে। তো এই ধরনের কাজগুলো যে হারে বা যে রেটে করে থাকে সেই রেটটাকে বলা হয় ব্যাংক হার। সেই রেটটাকে কী বলা হয়? ব্যাংক হার বলে, ব্যাংক হার বলে। সো এখন এটা নিয়ন্ত্রণ করে কিভাবে? যে সুদের হারে কেন্দ্রীয় ব্যাংকের নিকট ঋণ গ্রহণ করে সেই হারকে আমরা সাধারণত ব্যাংক হার বলে থাকি। এখন এই ব্যাংক হারটা তো গ্রহণ করে, কিন্তু এটা কিভাবে নিয়ন্ত্রণ করে? নিয়ন্ত্রণ করার পদ্ধতি হচ্ছে, আমি একটি চার্টের মাধ্যমে তোমাদের বোঝাবো। দেখো চার্টটি, দেখো কী লিখছি, ব্যাংক হার বৃদ্ধি। নিয়ন্ত্রণটা এখন আমরা দেখছি, যখনই বাণিজ্যিক ব্যাংকগুলো কাদের কাছ থেকে সুদ নেয়? কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। তো ঋণ যখন গ্রহণ করে অবশ্যই সুদ দিতে হয়। তো এই যে সুদটা দিচ্ছে, কাকে দিচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে। সো এই সুদের বিনিময়ে তাকে কী দিতে হচ্ছে? এই ঋণের বিনিময়ে তাকে সুদ প্রদান করতে হচ্ছে। তখন এই ব্যাংক হারটা যখন কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করে দেয়, তখন এই ব্যাংক হারটা যদি বৃদ্ধি করে দেয়, তার মানে কেন্দ্রীয় ব্যাংক হার বৃদ্ধি করে দিল, আর বাণিজ্যিক ব্যাংক তখন বাধ্য হয়ে তার কাছ থেকে বৃদ্ধি ব্যাংক হার রুটে কী করতে হবে? বাণিজ্যিক ব্যাংক তাদের ঋণ গ্রহণ করবে। আমি যদি বেশি সুদে ঋণ গ্রহণ করে থাকি, তাহলে আমি কিন্তু ঋণও দিব বেশি সুদে। আমি যদি ঋণ গ্রহণ করি বেশি সুদে, আমি একটি উদাহরণ দিব তোমাদের এখানে। উদাহরণটি একটু লক্ষ্য করো, যে আমি যদি এখানে 10 টাকা দিয়ে ঋণ নেই। আচ্ছা, তার আগে আমি লেখাটা পুরো শেষ করি। বাণিজ্যিক ব্যাংকের সুদের হার বৃদ্ধি। দেখো, ব্যাংক হার বৃদ্ধি পাওয়ার কারণে বাণিজ্যিক ব্যাংকের সুদের হারও কী হয়েছে? বৃদ্ধি পেয়েছে। ইন টোটাল বাণিজ্যিক ব্যাংক যখন সুদের হার বৃদ্ধি করে, গ্রাহকরা তাদের কাছ থেকে ঋণ নিতে গেলে ঋণের যে নেওয়ার যে উৎসাহটা, সেটা কি আস্তে আস্তে কমে যায়, কারণ সে বেশি সুদে ঋণ নিচ্ছে। তাহলে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে নিরুৎসাহ সৃষ্টি। গ্রাহকদের মধ্যে যে ঋণ গ্রহণের উৎসাহ, সেটা কি হয়ে যায়? কমে যায়। তার মানে ঋণ গ্রহণে উৎসাহ কি হয়ে যায়? কমে যায়। তাহলে এটা হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের যখন সুদের হারটা বেশি নিচ্ছে, বেশি সুদে ঋণ গ্রহণ করছে, যার ফলাফল কি ঘটছে? অ্যাট দ্য লাস্ট অফ দ্য এন্ড
এট দ্য এন্ড অফ দ্য লাস্ট কী হচ্ছে, সেটার ফলাফলটা হয়ে দাঁড়াচ্ছে কি, বাজারে ঋণের পরিমাণ হ্রাস পাচ্ছে। বাজারে ঋণের পরিমাণটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে বা কমে যাচ্ছে। দেখো আমি এটার পারসেপশন দেখাচ্ছি তোমাদের উদাহরণ দিয়ে। আমি সাপোজ আমি 10 টাকা নিয়ে ঋণ নিলাম, আমি 10 টাকা দিয়ে কারো কাছ থেকে ঋণ নিচ্ছি, সেটা কার কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে। আমি 10 টাকা ঋণ নিলাম কার কাছ থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে। এখন কেন্দ্রীয় ব্যাংক আমাকে 10 টাকার ঋণ দিল, আমি সেই ঋণটা নিলাম, সুদ দিব কেন্দ্রীয় ব্যাংকে কত টাকা, 2 টাকা। তাহলে আমার সুদ দিতে হচ্ছে কত টাকা, 2 টাকা। 10 টাকায় 2 টাকা সুদ দিতে হচ্ছে, দ্যাট মিন্স আমার লাভ হচ্ছে কত টাকা, 8 টাকা। এখন আমি তো 10 টাকা নিয়েছি, 2 টাকা সুদ দিচ্ছি, কাকে দিচ্ছি, কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছি। এখন আমি আবার সেই 10 টাকায় আবার কি করছি, 8 টাকা আমি আবার কি করছি, বিনিয়োগ করছি, তাই না? তো বিনিয়োগ যখন করব তখন আমার লাভটা চিন্তা করতে হবে, যেহেতু কেন্দ্রীয় ব্যাংকে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আমাকে তো সেই পরিমাণ লাভ রাখতে হবে, তাই না? সেই লাভটা হচ্ছে, আমি ধরো আমি দিচ্ছি 10 টাকার পরিবর্তে, তখন আমি তাকে সুদ দিব, আমি যাকে সুদ দিব সেই 10 টাকার বিনিময়ে আমি তাকে কত দিচ্ছি, আমি 10 টাকায় বিনিয়োগ করছি, আমি তখন তাকে 2 টাকার সুদ দিচ্ছি না, আমি তাকে দিচ্ছি কত, 4 টাকা। তাহলে আমার লাভ থাকছে কত, দেখো আমার লাভ থাকছে কত, আমার লাভ থাকছে হচ্ছে 6 টাকা। তাহলে আমার কেন্দ্রীয় ব্যাংক থেকে আমার লাভের পরিমাণটা আমার বাড়ছে কখন, যখন আমি বাণিজ্যিক ব্যাংকেও সুদের হারটা বৃদ্ধি করে দিচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক যদি সুদের হার বৃদ্ধি করে দেয়, বাণিজ্যিক ব্যাংকও তাদের সুদের হার কী করে দেবে, বৃদ্ধি করে দেবে। আর তার ফলাফল হবে কি, আমার যারা গ্রাহক, যারা আমার কাছ থেকে ঋণ নিবে, তাদের মধ্যে যে একটা উৎসাহ, সেটা আস্তে আস্তে কমে যাবে। কারণ তারা 10 টাকার ঋণ নিয়ে 4 টাকা সুদ দিচ্ছে, 6 টাকা তাদের লাভ হচ্ছে। তাহলে তারা এই উৎসাহটা কি হয়ে যাবে, তাদের মধ্যে কমে যাবে। আর এটার ফল হবে কি, এটার ফল হবে বাজারে যে ঋণের পরিমাণ, সেটা আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক কখন ঋণ নিয়ন্ত্রণ করে, কমে যাওয়ার ক্ষেত্রে কখন করে, যখন দেখে বাজারে ঋণের পরিমাণটা বেশি হয়ে গেছে, জনগণের কাছে ঋণটা অ্যাভেলেবল হয়ে গেছে, বেশি পরিমাণ ঋণ পাচ্ছে, অর্থের যোগান বৃদ্ধি পেয়ে গেছে, তখন কেন্দ্রীয় ব্যাংক তাদের যে ব্যাংক হার রীতি বা ব্যাংক হার পলিসিটা সেটা অবলম্বন করে। কীভাবে তারা ব্যাংক হার বৃদ্ধি করে দেয়, তাদের যে সুদের হারটা সেটা বাড়িয়ে দেয়। তার মাধ্যমে তারা বাজারে ঋণের পরিমাণটা কি করতে পারে, হ্রাস করতে পারে। এই একটা পদ্ধতি। আবার আরেকটা পদ্ধতি মানে হচ্ছে কি, এই ব্যাংক হার যদি শুধু বাড়িয়ে দেয়, তাহলে ঋণের পরিমাণটা তো কমে যাবে, বাজারে ঋণের পরিমাণ কমে যাবে, জনগণ কিন্তু তাতে কি হয়ে যাচ্ছে, অর্থের যোগানটা বেশি ছিল কমে। এখন যদি অর্থের যোগান এতই কমতেই থাকে, আস্তে আস্তে যদি কমতেই থাকে, তাহলে কিন্তু জনগণের অর্থনৈতিক উন্নয়নে দেশের অর্থনৈতিক অবদান কিন্তু অনেক বেশি, জনগণই কিন্তু অর্থনৈতিক অবদান রাখছে, তাই না? তো এইভাবে কিন্তু তখন দেশের বাজার পরিস্থিতির মধ্যেও কিন্তু বিরাট বড় একটা কি পড়বে, প্রভাব বিস্তার করবে। তখন আবার এটা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে যে ব্যাংক হার নীতি বেশি বাড়ার কারণে মানুষের নিরুৎসাহ বাড়ছে আর জনগণের উৎসাহ কমে যাচ্ছে। তখন জনগণকে আবার সে ঋণের মধ্যে আগ্রহ করতে হলে তাকে কী করতে হবে, সেই ব্যাংক হারটাকে কী করতে হবে, কমিয়ে দিতে হবে। কিভাবে, তখন তার এই কাজগুলো আবার করতে হবে। দেখো, ব্যাংক হার হ্রাস বা কমানো, যদি কেন্দ্রীয় ব্যাংক তাদের যে সুদের হার, সেই সুদের হারটা যদি কমিয়ে দেয় বা হ্রাস করে, তাহলে যার ফলে কি হবে, বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের সুদের হারটা কি করে দেবে, বাণিজ্যিক ব্যাংকের সুদের হার কি হবে, হ্রাস পাবে। আর তাদের যদি সুদের হার হ্রাস পায়, তখন জনগণ তাদের কাছ থেকে যে সুদে তারা ঋণ নিত, সেক্ষেত্রে তাদের ওই সুদটা দিতে হতো 4 টাকা। যেমনটি আমরা আগের উদাহরণে দেখেছি যে আগে 10 টাকা ঋণ নিয়ে 4 টাকা সুদ দিতে হতো, 6 টাকা লাভ করতো। এখন যেহেতু তাকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, এখন যেহেতু কেন্দ্রীয় ব্যাংকে 2 টাকার জায়গায় তাকে একটু কমায় দিয়েছে, তাকে যদি বলে যে আপনি 1 টাকা দিবেন,
তাহলে কেন্দ্রীয় ব্যাংকের লাভ থাকবে এখানে 1 টাকা সুদে, আর বাণিজ্যিক ব্যাংক তখন লাভ করবে কত? 9 টাকা, তাই না? তাহলে 9 টাকা সে বিনিয়োগ করলো, ওখান থেকে সে নিশ্চিত কিছুটা হলেও লাভ, আগের তুলনায় বেশি লাভ করছে, 2 টাকার তুলনায় বেশি লাভ করছে। সেজন্য সে তখন ওদের কি করবে, এই 4 টাকারটা 2 টাকা করে দিবে। তাহলে 10 টাকা থেকে যদি 2 টাকা চলে যায় তাহলে থাকে কত? 8 টাকা। তাহলে গ্রাহকরা তখন 8 টাকা সুদের ঋণ গ্রহণ করছে, তাই না? তাদের 8 টাকা সুদে, 2 টাকা সুদে, যেখানে তাদের আগে 4 টাকা সুদ দিতে হতো, তাদের এখন সুদের পরিমাণটা কমে যাওয়ার কারণে তাদের এখন সুদটা কি করে যাচ্ছে? কমে যাচ্ছে, যার ফলে তাদের 2 টাকা হয়ে যাচ্ছে এখন। তখন কি হবে? এই জিনিসটা উল্টায় যাবে। তখন কি হবে দেখো, তখন গ্রাহকদের যে ঋণ নেওয়ার উৎসাহ সেটা আবার নতুন করে বৃদ্ধি পাবে। তাহলে গ্রাহকদের মধ্যে ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে, ঋণ গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে। তারা আগের তুলনায় বেশি বেশি করে ঋণ নেবে, কারণ তাদের আগে সুদ দিতে হতো কয় টাকা? 4 টাকার, এখন দিতে হচ্ছে কয় টাকা? 2 টাকা, কারণ তারা 10 টাকা বিনিয়োগ করে বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকে দিচ্ছে কত? 1 টাকা, 9 টাকা বিনিয়োগ করছে। আর এখন সে 9 টাকাকে বিনিয়োগ করে তাদের সুদ দিতে হচ্ছে কত? 2 টাকা। তার মানে আগের থেকে তুলনায় এখন কিন্তু তাকে কম বিনিয়োগ করে বা বেশি, যে বিনিয়োগের সুদের পরিমাণটা সেটা কিন্তু হ্রাস পেয়েছে। তাহলে এটাকে আমরা বাণিজ্যিক ব্যাংকের ঋণের সুদের হার যখন কমে যাবে বা হ্রাস করবে, তখন গ্রাহকদের মধ্যে ঋণের যে উৎসাহ সেটা আবার নতুন করে সৃষ্টি হবে, যার ফলে যখন জনগণ আবার ঋণ নেওয়া শুরু করবে তখন বাজারে আবার কি হবে? ঋণের প্রভাবটা বেশি হয়ে যাবে, মানে বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে বা বেড়ে যাবে। তাহলে এই পারসেপশনটা ক্লিয়ার হলো যে বাজারে তখন আপনি ঋণের পরিমাণটা কি হয়ে যাবে? বেড়ে যাবে। জনগণ বেশি বেশি ঋণ নেবে, ঋণের পরিমাণটাও বৃদ্ধি পাবে। তাহলে এইভাবে বাণিজ্যিক ব্যাংক তাদের যে ব্যাংক হার যেটা বলে সেই সুদের হার, সেই সুদের হারটা কম বা বেশি করার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো তাদের ঋণটাকে নিয়ন্ত্রণ করে থাকে। তাহলে এটা হচ্ছে ব্যাংক হার পদ্ধতি গেল, মাত্র একটা পদ্ধতি, সেটা হচ্ছে কি? ব্যাংক হার পদ্ধতি। দেখো, ব্যাংক হার পদ্ধতি। তো আমরা আজকে এই খোলা বাজার নীতিটা আগে পড়বো, তারপরে জমা হার পরিবর্তনে চলে যাচ্ছি। তো খোলা বাজার নীতিটা কি, আমি এটা একটু তোমাদের দেখাচ্ছি। দেখো, আমি 2 নাম্বার এটাই লিখছি, খোলা বাজার নীতি। আমরা যেমন ওই প্রদীপ নীতিটা অনেক বেশি পড়েছি, এটা একটু ছোট। এই নীতিটার কি? এই নীতিটা হচ্ছে যখন কেন্দ্রীয় ব্যাংক, বিভিন্ন ব্যাংকের, আমাদের জানি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে কি? সকল ব্যাংকের অভিভাবক, সকল ব্যাংকের ব্যাংকার। তো কেন্দ্রীয় ব্যাংক যখন খোলা বাজারে তার যে সকল দলিল রয়েছে, সিকিউরিটিজ, বন্ড, এই সকল জিনিস যখন বিক্রি করে দেয়, সিকিউরিটিজ বন্ড হতে পারে, বেসরকারি কোনো বন্ড হতে পারে, শেয়ার হতে পারে, এই সংক্রান্ত জিনিসগুলো যখন ক্রয় বিক্রয় করে তখন তাকে খোলা বাজার বলা হয়। সংজ্ঞাটা কি? কেন্দ্রীয় ব্যাংক, এটা ওপেন মার্কেট পলিসি। এইটা কি খোলা বাজার বলতে যে ওপেন মার্কেট বলতে যে কোনো জায়গায় ধারণা তা কিন্তু না, এটা একটা নীতি, এটা একটা পলিসি, যে পলিসির মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক সাধারণত খোলা বাজারে, মানে এটা উন্মুক্ত একটি বাজার, এখানে যে কোনো গ্রাহক এসে এই বাজার থেকে তাদের যে সিকিউরিটি, বন্ড, শেয়ার এগুলো ক্রয় করতে পারে। ওকে, তো খোলা বাজার মানে হচ্ছে কি? কেন্দ্রীয় ব্যাংক যে বাজারে বন্ড, সিকিউরিটিজ যেমন শেয়ার ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে তাকে বা সেই বাজারকে খোলা বাজার বলে।
দেখো খোলা বাজারটা কি, কেন্দ্রীয় ব্যাংক যে বাজারে বন্ড সিকিউরিটিজ শেয়ার, সিকিউরিটিজ বলতে শেয়ারই বোঝায়, তো এই ধরনের সিকিউরিটিজ বা বন্ডগুলো যেগুলো ইত্যাদি ক্রয় বিক্রয় করে থাকে তাকে বলা হয় খোলা বাজার। এখন আমি একটু বলে নিই, সাধারণত কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু কিছু রিজার্ভ থাকে, বিধিবদ্ধ নির্দেশনামা থাকে, যেটার আওতায় কেন্দ্রীয় ব্যাংক সাধারণত কিছু জিনিস রিজার্ভ করে রাখে, যেমন বন্ড, শেয়ার, যেটাকে আমরা এসএলআর বলি, তারপর সিআরআর বলি। সো এগুলো হচ্ছে রিজার্ভ করে রাখে, যে আমরা একটু পরেই জানবো জমাহার, এই যে আমি এটার আগে আলোচনা করছি। তো এই যে নীতিতে বা যে বাজারে এই খোলা বাজারে জিনিসগুলো বিক্রি করে দেয়, এটার একটা প্রভাব রয়েছে না? অবশ্যই। তো খোলা বাজারে যখন এই সিকিউরিটিসগুলো বা বন্ডগুলো বিক্রি করা হয়, তখন কি হয়, এটা প্রভাবটা দেখছি। দেখো খোলা বাজারে বন্ড ও সিকিউরিটিস বিক্রয়, যদি সে বিক্রয় করে, কেন্দ্রীয় ব্যাংক কী করছে? বিক্রয় করছে কার কাছে? বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে। তখন বাণিজ্যিক ব্যাংক কী করবে? বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যাবে, কারণ কার কাছে বিক্রি করছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। আর কে কিনছে? বাণিজ্যিক ব্যাংক। তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে টাকা, সে টাকাগুলো কোথায় চলে যাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের কাছে। তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায় বা নির্গমন হয়। ঠিক আছে, তাহলে এটার প্রভাব কি দেখছো? যখন খোলা বাজারে বন্ড বা সিকিউরিটিজ কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করছে, কে বিক্রি করছে? কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বিক্রেতা এখানে, আর ক্রেতাকে বাণিজ্যিক ব্যাংক। দেখো কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করছে, বাণিজ্যিক ব্যাংক ক্রেতা, তখন বাণিজ্যিক ব্যাংক কী হয়ে যাচ্ছে? ক্রেতা। আর ক্রেতার যখন কিনে তখন সে টাকাটা বিক্রেতাকে দিয়ে দেয়, তাহলে সকল টাকা কোথায় চলে যাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের হাতে। এখন কি হচ্ছে দেখো, এটার প্রভাবটা কি দাঁড়াচ্ছে? বাণিজ্যিক ব্যাংকের যে ঋণ দেওয়ার সামর্থ্য, তার কাছে যে পরিমাণ টাকা থাকতে হবে ঋণ দেওয়ার জন্য, সেই ঋণের সামর্থ্যটা আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের ঋণের সামর্থ্য বা ঋণদান যে সামর্থ্য, সেটা কি হচ্ছে? কমে যাচ্ছে, কমে বা হ্রাস পায়। বাণিজ্যিক ব্যাংকের যে ঋণদানের সামর্থ্য, সেটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। অনুরূপভাবে বাণিজ্যিক ব্যাংক যখন টাকা ঋণ দিতে পারবে না, জনগণের গ্রাহকদেরকে ঋণ দিতে পারবে না, তখন বাজারে কি হবে? ঋণের পরিমাণটা কমে যাবে। ঋণের পরিমাণ, কনসেপ্টগুলো কিন্তু সব একরকম, শুধু একটু বুঝার বিষয়। হ্যাঁ, পরিমাণ হ্রাস পাবে। তাহলে দেখেছো একটার সাথে কিভাবে উল্টাটা হচ্ছে, যে খোলা বাজারে যখন বন্ড বা সিকিউরিটিজ কি করা হচ্ছে? বিক্রয় করা হচ্ছে। কে বিক্রি করছে? কেন্দ্রীয় ব্যাংক। তখন কেন্দ্রীয় ব্যাংক বিক্রেতা, আর বাণিজ্যিক ব্যাংকগুলো কি করছে? কিনে নিচ্ছে। তখন ক্রেতা হয়ে যায় বাণিজ্যিক ব্যাংক। আর ক্রেতা যখন কিনে, তখন টাকাটা চলে যায় কার কাছে? বিক্রেতার কাছে, মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে। এই জন্যই বলেছে বাণিজ্যিক ব্যাংক থেকে অর্থ কেন্দ্রীয় ব্যাংকে চলে যায়, নির্গমন হয়। ঠিক আছে, আর এটার ফলে কি হচ্ছে? বাণিজ্যিক ব্যাংকের যে ঋণদানের সামর্থ্য, তার কাছে তো প্রচুর ঋণ টাকা নেই, তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকলে সে ঋণ দিত, কিন্তু এখন তো নেই। সে এখন ঋণের যে সামর্থ্য, সেটা আস্তে আস্তে কী হচ্ছে? কমে যাচ্ছে। আর এটার খেসারত হচ্ছে কি? বাজারে ঋণের পরিমাণটা হ্রাস পাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা পারসেপশন যখন বিক্রয় করে। এখন আমি একটু বলি, সেটা হচ্ছে কি, শুধু কি বিক্রয় করে? আমি কি বলেছি সংজ্ঞায়? ক্রয় বিক্রয় উভয়ই করে। তার মানে খোলা বাজারে যখন বন্ড সিকিউরিটিজের বিক্রয়ের জায়গায় ক্রয় করে, তখন কি হয়? ক্রয় করলে তার উল্টাটা হয়, কি হয় দেখো,
খোলা বাজারে বন্ড সিকিউরিটিজ ক্রয়। আমি একটু সংক্ষেপে লিখছি, হ্যাঁ, হাতের লেখা অনেক বিশ্রী হচ্ছে, বোঝানোর জন্য তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, আর এই সংখ্যাগুলো খুব সুন্দর করে বইয়ের মধ্যে চার্ট আকারে দেওয়া আছে, তো তোমরা সুন্দর করে দেখে দেখে নোট করে ফেলবা। এভাবেই যদি চার্টটা দিয়ে দাও, উপস্থাপন করো, জাস্ট বোঝানোর জন্য। তোমরা যদি বুঝাতে পারো যে হ্যাঁ এভাবেই লেখে লেখে বোঝাচ্ছ, আরও ভালো, সমস্যা নেই। তো দেখো, যখন খোলা বাজারে বন্ড সিকিউরিটি কী করছে? ক্রয় করছে। এবার ক্রয় করছে কে? কেন্দ্রীয় ব্যাংক। তাহলে এখন কি করবে? কেন্দ্রীয় ব্যাংক কাদের থেকে ক্রয় করছে? বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। তাহলে বাণিজ্যিক ব্যাংক থেকে এখন টাকা কি বাণিজ্যিক ব্যাংক, আমি আবার দেখাচ্ছি, দেখো কি হয়। কেন্দ্রীয় ব্যাংক হতে অর্থ বাণিজ্যিক ব্যাংকে চলে যায় বা নির্গমন হয়। দেখো এখানে কি, এখানে কিন্তু বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কি বিক্রেতা, বাণিজ্যিক ব্যাংক হচ্ছে বিক্রেতা, আর ক্রেতা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ক্রেতা। আগে ছিল ক্রেতা কে? কেন্দ্রীয় ব্যাংক। আগে ক্রেতা ছিল কে? বাণিজ্যিক ব্যাংক। আর বিক্রেতা ছিল এই যে আমি আগেরটা বুঝিয়েছিলাম যে কেন্দ্রীয় ব্যাংক বিক্রেতা ছিল আর ক্রেতা ছিল বাণিজ্যিক ব্যাংক। ঠিক এখন আমাদের উল্টা হয়ে গেছে। সেটা কি? যে খোলা বাজারে যখন বন্ড সিকিউরিটি ক্রয় করে কে? ক্রয় করে অবশ্যই বাণিজ্যিক ব্যাংক না, কেন্দ্রীয় ব্যাংক ক্রয় করে। তাহলে এই যে কেন্দ্রীয় ব্যাংক যখন সিকিউরিটিগুলো ক্রয় করে, ক্রেতা হয়ে যায়, তখন তার কাছে যে টাকাগুলো ছিল সেটা কোথায় চলে যাচ্ছে? কেন্দ্রীয় ব্যাংকের টাকাগুলো সব চলে যাচ্ছে বাণিজ্যিক ব্যাংকে। তখন বাণিজ্যিক ব্যাংক বিক্রেতা। ক্রেতা যখন কেনে তখন টাকা কি বিক্রেতাকে দিয়ে দেয়, তো এখন দিয়ে দিবে কাকে? বাণিজ্যিক ব্যাংকে। তাহলে কেন্দ্রীয় ব্যাংকের টাকা চলে যাবে কোথায়? বাণিজ্যিক ব্যাংকে। অনুরূপভাবে বাণিজ্যিক ব্যাংক আবার টাকার সামর্থ্য হয়ে যাবে, তাহলে সে ঋণ দিতে পারবে। তাহলে ওই যে বাণিজ্যিক ব্যাংকের ঋণদান সামর্থ্য বৃদ্ধি পাবে, সামর্থ্য কী হয়ে যাবে? বেড়ে যাবে, বৃদ্ধি পাবে। তাহলে বাণিজ্যিক ব্যাংকের যে ঋণের সামর্থ্য সেটা কি হয়ে যাবে? বেড়ে যাবে, কারণ তার কাছে টাকা আছে এখন পর্যাপ্ত পরিমাণ, সে ঋণ দিতে পারবে গ্রাহকদেরকে। আর এটার ফলাফল কি হয়ে যাবে? এটার ফলাফল হয়ে যাবে বাজারে আগের তুলনায় ঋণের পরিমাণটা কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। আবার গ্রাহকরা সব বাণিজ্যিক ব্যাংকে শরণাপন্ন হবে। বাজারে ঋণের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে দেখেছো কিভাবে বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। আবার কেন্দ্রীয় ব্যাংকটা সাধারণত খোলাবাজারে যে বন্ড সিকিউরিটি সেটা বিক্রি করলে বা ক্রয় করলে কি হয়, সেটা এই খোলাবাজার নীতির মাধ্যমে আমরা আজকে শিখলাম। তো এটাই হচ্ছে আমাদের আজকের দ্বিতীয় দুটি পদ্ধতির পরিমাণগত পদ্ধতি। 2 নম্বর পদ্ধতিটা আমি আলোচনা করলাম। আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে জমাহার পরিবর্তন নীতি। ইনশাল্লাহ আমি নেক্সট ক্লাসে আলোচনা করে ফেলবো। তো এ পর্যন্ত তোমরা বাসা থাকো এবং আমি যে নীতিগুলো লিখে দিয়েছি সুন্দর করে এটা নোট আকারে পড়ে ফেলবে। আজকে এই পর্যন্তই, বিদায় নিচ্ছি। ভালো থাকো, বাসা থাকো। আসসালামু আলাইকুম।